সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাতিল আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন আবু সাইদ খান। আবু সাইদ খান দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক। সাইদ ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। দৈনিক ইত্তেফাকের শিরোনাম আছে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার হচ্ছে, মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষ, বোমা বিস্ফোরণে ব্যবসায়ী নিহত। সমকাল বছর বছর সম্পদের হিসাব দিতে হবে করাইগন্ডায়, অর্থ পাচারের রাঘব বোয়াল ছিল ধরাছোঁয়ার বাইরে। মানবজমিন মোদি বাইডেন বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা, হাসপাতালে এখনও কাতরাচ্ছে আহতরা। আমাদের সময় রাজনৈতিক মামলা প্রত্যাহারের দুই কমিটি, চাঁদাবাজির হাত বদল। দেশ রূপান্তর মামলা এখনও বিএনপির মাথা ব্যথা, স্বাগত জানাবে বিএনপি, আওয়ামী লীগ করবে প্রতিবাদ। যা দিন 30 নভেম্বর মধ্যে দিতে হবে সম্পদের হিসাব, দাবিতে প্রাণ চাঞ্চল্য। 3.5 মাস পর শিক্ষার্থীরা ক্লাসে। কালবেলা সচিবের এতিমখানায় বরাদ্দ হয় 80 ভূতের নামে। গণতন্ত্র শান্তির বার্তা নিয়ে জাতিসংঘে অন্য ইউনুস। প্রতিদিনের বাংলাদেশ, ছাত্র রাজনীতি কোন পথে, ইলিশে ইউটার্ন নিয়ে সর্বত্র আলোচনা। খবরের কাগজ গচ্চা 4000 কোটি টাকা, ইসির ইভিএম অধ্যায় শেষ। বিপুল প্রত্যাশা জাগিয়ে আজ নিয়োগ যাচ্ছেন ডক্টর ইউনুস। দৈনিক বাংলা, বিএসইউতে যোগ্য নেতৃত্বের সংকট, সরকারি চাকরিজীবীদের প্রতি বছর সম্পদের হিসাব জমা দিতে হবে। করতোয়া বাইডেন মোদির বৈঠকে আলোচনায় বাংলাদেশ, সাগর ও তার সহযোগীদেরকে কুপিয়ে হত্যা। দি বিজনেস স্ট্যান্ডার্ড একটা বিশাল ছবি ছাপা হয়েছে। আজকের দিনের অনেকগুলো পাঁচমিশালি খবর, যে খবরটা নিয়ে আলোচনা করা যেতে পারে সেটা আমি দেখলাম যে নরেন্দ্র মোদী এবং বাইডেনের মধ্যে যে আলোচনা হয়েছে, সেই আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ স্থান পেয়েছে। আপনি কি এটা দেখার সুযোগ হয়েছে? হ্যাঁ, এটা বাংলাদেশ প্রসঙ্গ আলোচনা এনেছেন তো নরেন্দ্র মোদী। এর আগেও বিভিন্ন ফোরামে বাংলাদেশ প্রসঙ্গে এসছে। তবে বাংলাদেশের পক্ষ থেকে মোদীর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার বৈঠকের প্রস্তাব ছিল এবং বাংলাদেশ আগ্রহ দেখিয়েছিল, কিন্তু সেই প্রস্তাব সেটা বোধহয় হচ্ছে না। তো হ্যাঁ, আমার মনে হয় সেইটা হলে বোধহয় ভালো ছিল সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক হচ্ছে, তো এটা ভালো দিক বলে মনে করি। অর্থাৎ ভারতের সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে বন্ধুত্বর হাত কিন্তু প্রসারিত আছে। বাংলাদেশ এ ব্যাপারে, যেমন ধরুন যে সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন জায়গায় আপত্তি উঠেছিল যে ইলিশ মাছ যেন পাঠানো না হয়, কিন্তু বাংলাদেশ 3000 টন ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ বাংলাদেশ মনে করে প্রতিবেশীর সঙ্গে তার সম্পর্কটা মেনটেন করা দরকার। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে যে এর আগে কেবলমাত্র একটি দলের সঙ্গে, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দলের সঙ্গে সম্পর্কটা মেনটেন করা হতো, দেশের সঙ্গে না। সম্পর্কটা রাষ্ট্রিক সম্পর্কের পরিবর্তে অনেকটা দলের সঙ্গে সম্পর্কটাই গড়ে উঠেছিল বলে মনে করা হয়। এবং এই ব্যাপারে এটা কি আপনি মনে করেন যে ভারতীয় কূটনীতির এটা অন্যতম ব্যর্থতা? ভারতের পত্রপত্রিকা তো তাই লিখছে। এবং তারা মনে করছে যে বাংলাদেশের সঙ্গে রাষ্ট্রিক এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্কটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং একসময় ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল যে একই ঝুড়িতে ডিম রাখবে না। এর মানে হচ্ছে যে একাধিক দল, ক্ষমতা, সরকারি দল, বিরোধী দল সবার সঙ্গে সম্পর্ক থাকবে। কিন্তু মোদির সময় সেই পলিসিটা পরিবর্তন হয়ে যায়, একেবারে পরিবর্তন হয়ে যায়। সেখানে একটিমাত্র দলের সঙ্গে, অর্থাৎ এবং সেই দলকে ক্ষমতায় রাখার জন্য বিভিন্ন রকম কারসাজির জন্য জনগণ এর পক্ষ থেকে ভারতকেই দায়ী মনে করা হয়। এবং এর সুনির্দিষ্ট প্রমাণও রয়েছে, পত্রপত্রিকা এটা নিয়ে লেখালেখি হয়েছে, এমনকি ভারতীয় পত্রপত্রিকাও এ ব্যাপারে লেখালেখি হয়েছে। তো এর মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি ঘটে। এবং তারপরেও সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে যেগুলো, যেমন সীমান্ত কিলিং, এটা বন্ধ হয়নি, এটা এখন পর্যন্ত চলছে। তো বিভিন্ন ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তি, অমিত শাহ থেকে শুরু করে অনেকেই বাংলাদেশ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছে। এবং সেই সব ব্যাপারেও বাংলাদেশের পক্ষ থেকে জোরালো কোনো প্রতিবাদ করা হয়নি বিগত সরকারের আমলে। তো ভারত আমাদের প্রতিবেশী, তার সঙ্গে যেমন আমাদের
বন্ধুত্ব দরকার, বোঝাপড়াও দরকার। বোঝাপড়া ছাড়া কিন্তু বন্ধুত্ব হয় না, একতরফা বন্ধুত্ব হয় না। আমরা যেটা হয়েছে সেটা হচ্ছে একতরফাভাবে আমরা তাদের ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট সব দিয়েছি, কিন্তু পক্ষান্তরে আমাদের যেটা পাওয়ার, তো এই তো নদী দিবস ছিল, তো সেখানে আমাদের হচ্ছে আন্তর্জাতিক নদীগুলো, অর্থাৎ তিস্তার পানি আছে, হ্যাঁ, যে পানি পাওয়ার বিষয়, এখানে 54টা নদীর ব্যাপার, সেখানে একমাত্র আন্তর্জাতিক স্বীকৃত নদী হচ্ছে 54টা, তার মধ্যে একমাত্র গঙ্গা চুক্তি রয়েছে। তিস্তার চুক্তি দীর্ঘদিন ধরে ঝুলে আছে, এটা হচ্ছে না, যে কারণে এই সব সমস্যা জিয়ে রেখে তো বন্ধুত্ব সম্ভব নয়। তবে একটা ভালো দিক যেটা হচ্ছে জয়শঙ্কর অতি সম্প্রতি মন্তব্য করেছেন, সেটা হলো যে বাংলাদেশে যা ঘটছে সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, অর্থাৎ এই জায়গা থেকে বাংলাদেশের এই জাতীয় মন্তব্য এই কিন্তু আমরা প্রথম শুনতে পাচ্ছি। বরং এখানে বিভিন্ন কর্তা ব্যক্তিরা বাংলাদেশ সম্পর্কে কিংবা হস্তক্ষেপ ইত্যাদি বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, কিন্তু এইটা আমার কাছে ইতিবাচক বলে মনে হয়। তবে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, বাংলাদেশ আগ্রহ দেখানো সত্ত্বেও নরেন্দ্র মোদী এবং আমাদের যদি সে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হতো, সেটা আমার মনে হয় সম্পর্কের যে টানাপোড়েন রয়েছে সেটা অনেকটা কাটিয়ে উঠতে পারত। যদিও বাইডেনের সঙ্গে তো নরেন্দ্র মোদীর বৈঠকে সেখানে বাংলাদেশ প্রসঙ্গে এসছে, এবং নিশ্চয়ই কি আলোচনা হলো এইটা তো বলতে পারবো না। বাংলাদেশ প্রসঙ্গ দুটোই হতে পারে, একটা হতে পারে বাংলাদেশের সঙ্গে তাদের বন্ধুত্ব। এর আগে পত্রপত্রিকা এসেছে যে যখন সংখ্যালঘু সমস্যা হতে পারে, হ্যাঁ সেটা হতে পারে, ডোনাল্ড লো যখন এখানে এসেছিলেন তখনও সেখানে ভারত হয়ে দিল্লি হয়ে যখন আসেন, তখন সেই প্রতিনিধি দলের সঙ্গেও কিন্তু বাংলাদেশ প্রসঙ্গ আলোচনা হয়েছে। সেখানে একটা ব্যাপার হয়েছে যে বাংলাদেশের ব্যাপারে তো তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটেছে কি ঘটেনি, সেটা একটা আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে, যে পুরনো দৃষ্টিভঙ্গি তারা প্রসারিত রাখবে না এখানে নতুন করে তারা ভাববে। তবে নতুন করে ভাবছে বলে এটা মনে হয় অনেক দিন পর, যে বিএনপির মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এখানকার হাই কমিশনার দেখা করেছেন এবং আলাপ আলোচনা করেছেন অনেকদিন পর। এইটা থেকে মনে হয় যে সম্পর্ক উত্তরণের ক্ষেত্রে কিংবা এখানে ভারতের দৃষ্টিভঙ্গির কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গিগত একটা পরিবর্তন ঘটেছে বলে আমার মনে হয়, আন্দাজ করা যায়। আমি ভিতরের খবর বলতে পারবো না। দেখা যাক। এর মধ্যে আবার এটা নিশ্চয়ই দেখেছি যে জো বাইডেনের সঙ্গে প্রফেসর ইউনূসের একটা বৈঠক হওয়ার কথা রয়েছে। জি, এইটাও গুরুত্বপূর্ণ। এর বিষয়টা এমন দাঁড়ালো যে বাংলাদেশ প্রসঙ্গ নরেন্দ্র মোদী বাইডেনের সঙ্গে আলোচনা বৈঠকে উঠেছে, আবার নিশ্চয়ই ডক্টর ইউনূস এবং বাইডেনের সঙ্গে যে বৈঠক হবে সেখানেও প্রসঙ্গটা হবে। তা আমার বক্তব্য হচ্ছে প্রতিবেশীর সঙ্গে ভায়া আলোচনা কেন? প্রতিবেশীর সঙ্গে তো সরাসরি আলোচনা হওয়া দরকার। এবং এই অবস্থা যখন সৃষ্টি হয়েছে তখন এতদিনের মধ্যে আমার মনে হয় ভারতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আলাপ আলোচনা হতে পারত। এটা হলে উভয় দেশের জন্য মঙ্গলজনক হতো, কেন আমরা তো উভয় দেশ বন্ধু, এই বন্ধুত্ব তো ছেদ ঘটানো যাবে না। কিন্তু সরকারের বিভিন্ন নীতির কারণে এখানে দূরত্ব তৈরি হয়েছে। তো আমার মনে হয় যে জনগণের সঙ্গে জনগণের বন্ধুত্ব, রাষ্ট্রিক বন্ধুত্ব, এটাই যুক্তিসঙ্গত বলে আমার মনে হয়, এবং সেই দিকে উভয় দেশেরই দৃষ্টি দেওয়া উচিত বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ আপনাকে। সম্পদের হিসাব দেওয়ার একটা নয়া গল্প বলছি যে আমরা প্রতি সময় এই খবরটা শুনি, কিন্তু এটার ফলো আপ বা কী হয়েছে এটা আমরা জানতে পারি না। এইবার কি কোনো ব্যতিক্রম হবে বলে আপনার মনে হয়? আচ্ছা, আগে তো 5 বছর পর পর হিসাব দিতে হতো, সেটা কেউ দিত না। তো 5 বছর পর পরই দিত না, এবার কিন্তু বলা হয়েছে যে প্রতি বছরই হিসাব দিতে হবে। তো এটার ব্যাপারে হচ্ছে কি, এই ধরনের সিদ্ধান্ত কড়াকড়ি করার দরকার, এবং এটা হিসাব দেওয়া সবারই উচিত। তবে এই ক্ষেত্রে বর্তমান সরকার যেটা করেছে সিদ্ধান্ত যে তারাও তাদের সম্পত্তির হিসাবটা দিবেন, আমার মনে হয় সেটা আগে পাবলিক করা উচিত, তাহলে এখানে আগ্রহটা তৈরি হবে। এবং এই ব্যাপারে সিদ্ধান্ত যেন কাগজে সিদ্ধান্তে পরিণত না হয়, কেননা আমরা তো দেখেছি যে এখানে যে লুটপাট হয় একটা নেক্সাস আমরা দেখি, যারা ক্ষমতায় আসে
তাদের সঙ্গে এখানে আমলা এবং একটি বিপদগামী ব্যবসায়ীদের এক অংশ, তাদের মধ্যে একটা নেক্সাস, একটা অশুভ আতাত গড়ে ওঠেও এবং লুটপাট হয়। অতএব সেই কারণে সরকারি কর্মচারীদের সঙ্গে অর্থাৎ কর্মকর্তাদের সঙ্গে আপোষ রফা ছাড়া এখানে রাষ্ট্রিক সম্পত্তির কিন্তু লুটপাট হতে পারে না। এই যে লুটপাট প্রক্রিয়ার সঙ্গে সেখানে তাদের একটা হাত রয়েছে, এবং যে কারণে আমার যদ্দূর মনে পড়ে যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাহেব বলেছিলেন যে ওখানে রাজনীতিবিদদের যত বাড়িঘর রয়েছে বেগমপাড়ায় কিংবা মালয়েশিয়ার সেকেন্ড হোমে, সেখানে আমলাদের বাড়িঘরে আরও বেশি, অর্থাৎ আমলারাই বেশি সম্পদ বিদেশে পাচার করেছে। তো সেই কারণেই আমার মনে হয় যে আমলাদের হাত দিয়েই, তো যদি রাজনীতিবিদরা ব্যবসায়ীরা অপকর্ম করে আমলাদের হাত দিয়েই করতে হয়, আমলাদের হাতের উপর দিয়েই কিন্তু অপকর্মগুলো হয়। অতএব সেই ক্ষেত্রে আমার মনে হয় যে তাদের সম্পত্তির হিসাব দেওয়া উচিত এবং এটা কড়াকড়ি থাকা উচিত এবং কড়ায় গন্ডায় হিসাব দিতে হবে। বোধহয় নিউজটা এসছে, আমার মনে হয় সেই ব্যাপারটা শুধুমাত্র সিদ্ধান্ত নয়, এর বাস্তবায়নটা জরুরি বলে আমি মনে করি। আপনি জানেন যে দৈনিক ইত্তেফাক খবর দিয়েছে যে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হচ্ছে। এই জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 2টা কমিটি গঠন করা হয়েছে। রাজনৈতিক হয়রানিমূলক মামলা সম্পর্কে তো আপনার নিশ্চিত ধারণা আছে। আপনি কি শিকার হয়েছিলেন কখনো? হ্যাঁ, আমি তো শিকার হয়েছি। বোধহয় আমার কারাগারে সব মিলে 3 বছর কেটেছে। তো যাই হোক, সেটা আমি সেই প্রসঙ্গে আসি না, এখনকার ব্যাপারটাই আসি। সেটা হচ্ছে যে এই যে মামলাগুলো যেভাবে দেওয়া হচ্ছে, এই মামলা জনগণের মধ্যে একটা প্রশ্ন উঠেছে যে এইভাবে মামলা কেন? ধরেন সবাইকে হত্যা মামলা দেওয়া হচ্ছে, তো সবাই তো হত্যা মামলার দেওয়া উচিত না। এখানে অনেক ব্যবসায়ী, সাংবাদিক, তাদেরও হত্যা মামলা দেওয়া হচ্ছে। হ্যাঁ, মামলা তাদের যদি অপরাধ থেকে সুনির্দিষ্ট অভিযোগে মামলা দেওয়া উচিত। কারো বিরুদ্ধে এই ধরনের হত্যা মামলা যেন কাউকে আটকানোর জন্য হত্যা মামলা দেওয়া হচ্ছে। এমনকি দেশে তো অনেক আইন আছে, যদি আরো আটকাইতে হয় অন্য আইনেও আটকানো। হত্যা মামলার সঙ্গে 250 লোক জড়িত হয় কিভাবে? সেইটাই হলো প্রশ্ন। তো এই জায়গাটা থেকে হলো কি, মানুষের ভিতরে এই হত্যা মামলা সম্পর্কে একটা নেতিবাচক ধারণাও তৈরি হতে পারে যে যারা আসল হত্যাকারী তারা কিন্তু আড়াল হয়ে যেতে পারে। এই জন্য আমার মনে হয় যে কাউকে হয়রানিমূলক মামলা দেওয়াটা ঠিক না। অপরাধ যদি কেউ করে থাকে তাকে সুনির্দিষ্ট মামলা দিতে হবে, কেউ যদি দুর্নীতি করে থাকে তাকে দুর্নীতির মামলাই দিতে হবে, এবং সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেপ্তার করা ঠিক না। এবং শুধু গ্রেপ্তার নয়, আমরা এটা আরও জিনিস যেগুলো লক্ষ্য করেছি যে শুধু গ্রেপ্তারই করে না, বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করা হচ্ছে। এমনকি ওই যে পুরনো সাবেক সরকারের আমলের কায়দায় কিন্তু রিমান্ডে নেওয়া হচ্ছে। তো এইভাবে পাইকারি হারে রিমান্ডে নেওয়ারও কোনো মানে নাই। আর একটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো যে অনেক সময় আদালত পাড়ায় তাদেরকে হেনস্থা করা হচ্ছে। এটা কারো পক্ষে না। সমস্ত অপরাধী হলেও তার মানবাধিকার সুনিশ্চিত হওয়া উচিত, কেননা আদালতই একমাত্র কারো অপরাধ নির্ণয় করতে পারে। কারো অপরাধের ব্যাপারে আদালতই চিহ্নিত করতে পারে, শাস্তি দিতে পারে। এর বাইরে কোনো ব্যক্তি তার নিজের হাতে বিচারটা তুলে নেওয়া ঠিক না। কিংবা কারো ক্ষোভ থাকতে পারে, কারো সেজন্য সে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারে, স্লোগান দিতে পারে, কিন্তু আদালত পাড়ায় গিয়ে তো কাউকে হয়রানি করাটা ঠিক না। এবং আমরা একটা দেখেছি যে পুলিশের কাস্টডিতে থাকার পরেও সেখানে গিয়ে তাকে আঘাত করা হচ্ছে। এমনকি এই সমস্ত কর্মের সঙ্গে কিছু কিছু আইনজীবী জড়িত রয়েছে। তো এইটা তো আমাদেরকে লজ্জিত করে, ব্যথিত করে, যে এটা মোটেই কাম্য না। এসব অবসান হওয়া উচিত, এবং যে কমিটিটা করেছে আমি সাধুবাদ জানাই, এবং তাকে সুনির্দিষ্টভাবে এবং তার বিরুদ্ধে তদন্ত ছাড়া মামলা হলেই তাকে গ্রেপ্তার করা ঠিক না। তাতে প্রাথমিক তদন্তের পর তাকে গ্রেপ্তার করা উচিত বলে মনে করি। প্রতিদিনের বাংলাদেশের শিরোনাম দেখছিলাম যে চেনা রূপে ক্যাম্পাস, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা, মানে খুবই ভালো খবর। দীর্ঘদিন আমাদের ছেলেমেয়েরা রাস্তায় ছিল, সংগ্রামে ছিল, তারা শিক্ষা হয়নি, পড়াশোনা অনেক ক্ষতি হয়েছে। এবার তারা ফিরে এসছে। আমরা আশা করি যে আবার এটা উৎসবমুখর হয়ে উঠবে। পড়াশোনা, গবেষণা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো করার দরকার। আর একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব ছাত্রনেতারা দিয়েছে, বিসির সঙ্গে আলোচনায় বলেছেন, এটাও আমার কাছে গুরুত্বপূর্ণ, যে ছাত্র সংসদ নির্বাচনও দরকার অবশ্যই, এবং এই নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনের নেতৃত্ব গড়ে উঠবে।
এবং এখানে শুধুমাত্র রাজনৈতিক নেতৃত্ব না, সাংস্কৃতিক অঙ্গনের নেতৃত্ব, ভালো আমলা, ভালো বিতার্কিক, ভালো পার্লামেন্টিয়ান সবকিছুই কিন্তু এই ধরনের পরিবেশের সাংস্কৃতিক এবং বিতর্ক সভা, বিভিন্ন রকম বিজ্ঞান উৎসব ইত্যাদি খুবই জরুরি এবং এই কাজটা দরকার। এবং আমরা চাই সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস চাই। আর কোনো সন্তান যেন এইভাবে বুলেট বিদ্ধ হয়ে কিংবা গণপিটানির শিকার হয়। দুটো ঘটনা ঘটেছে, এটা খুবই দুঃখজনক। একটা আমরা তো জাহাঙ্গীরনগরে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং একজন ভবঘুরে একজন একটু অপ্রকৃতিস্থ ব্যক্তিকেও যেভাবে খেয়ে দিয়ে পিটিয়ে মারা হয়েছে, এটা খুবই অন্যায়, অযৌক্তিক। এবং আমি কিছুক্ষণ আগে বোধহয় সে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়িয়েছে, সেটা অনলাইনে দেখলাম যে কোনো এক জায়গায় একজনকে গান গেয়ে গিয়ে পিটানো হচ্ছে। এইটা তো মানে এটাকে কি বলবো, এটা তো এক ধরনের অসুস্থতা। না, কিন্তু আইনের শাসন নিশ্চিত করতে না পারলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। নিশ্চয়ই, তো আমরাও এটা আশা করব। তবে এখানে সচেতনতা জন্ম হওয়া উচিত। যে ছাত্ররা আন্দোলন করে স্বৈরা শাসকের পতন ঘটিয়েছে, সেই ছাত্রদের কাছ থেকে আমরা দায়িত্বশীল আচরণ আশা করি। এবং নিশ্চয়ই এখানে যদি কেউ এই ধরনের বিপদগামী এবং এই ধরনের কর্মকাণ্ড করে, ছাত্রদের উচিত হবে এটাকে মোকাবেলা করা। যে শিক্ষাঙ্গন এর পরিবেশ রক্ষা করার জন্য ছাত্ররা যেমনই করে স্বৈর শাসকের পতন ঘটিয়েছে, ঠিক তেমনই করে সমস্ত অপতৎপরতার তারা রুখে দাঁড়াবে, আমরা তাদের কাছ থেকে এটি আশা করি। আপনি জানেন যে আন্দোলনের সময় পুলিশের কাছ থেকে অনেক অস্ত্র লুট হয়েছিল, সেই অস্ত্রগুলো গেল কোথায়? যদিও অস্ত্র উদ্ধার অভিযান চলছে, কিন্তু পাওয়া যাচ্ছে তো খুবই কম। না, আপনি যথার্থই বলেছেন, এটা পাওয়া যাচ্ছে না। এমনকি বৈধ অস্ত্র অবৈধভাবে ব্যবহৃত হয়েছে এবং অনেকে অস্ত্র এখনো তার লাইসেন্সকৃত অস্ত্র জমা দেয়নি, এমনও অস্ত্র রয়ে গেছে। এগুলোর ব্যাপারে কড়াকড়ি দরকার এবং পুলিশি অভিযান জোরদার করা দরকার। কিন্তু এখানে সমস্যাটা অন্য জায়গায়। সমস্যা হচ্ছে পুলিশ নিজেই নিষ্ক্রিয়। পুলিশের তো এখনও ডিমোরালাইজড হয়ে গেছে। এর কারণ অবশ্য সাবেক সরকারই এর জন্য দায়ী, অর্থাৎ পুলিশকে বিভিন্ন অপকর্মে ব্যবহার করা হয়েছে এবং কিছু কিছু কর্মকর্তারা এই কাজের সঙ্গে তারা সহযোগী ছিল এবং এইটা করার মধ্য দিয়ে তারা বাড়ি গাড়ি করেছে, টাকা পয়সা করেছে, বিদেশে টাকা পাচার করেছে, কিন্তু তার শিকার হয়েছে পুলিশ বাহিনী। এবং পুলিশ বাহিনী সম্পর্কে জনগণের এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হয়েছে এবং এই নেতিবাচক ধারণার কারণেই পুলিশ কিন্তু আন্দোলনের সময় তারা সাধারণ মানুষের আক্রোশের শিকার হয় এবং কিছু দুঃখজনক এবং মর্মান্তিক ঘটনাও ঘটেছে। এই জন্য আমার মনে হয় পুলিশ বাহিনীকে নতুন করে ঢেলে সাজানো দরকার। কিন্তু এখন পর্যন্ত পুলিশরা তো কার্যকর ভূমিকা পালন করতে পারছে না, যে কারণে অস্ত্র উদ্ধার করা কিংবা অন্যান্য অপতৎপরতা দমন করার ক্ষেত্রেও পুলিশ কার্যকর ভূমিকা পালন করতে পারছে না। পুলিশের সমস্যা কি? পুলিশের সমস্যা হচ্ছে যে এখন তো তাদেরকে ব্যবহার করা হচ্ছে না, পুলিশ তো স্বাধীনভাবে কাজ করতে পারে। তাদের এক ধরনের মরাল, আচ্ছা, এটা মানে মরালি তারা অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে। এই জন্য বিপর্যস্ত হয়ে পড়েছে যে জনগণের সঙ্গে তাদের সম্পর্কটা, পুলিশকে মানুষ একটা সন্দেহের চোখে, খারাপ চোখে দেখছে। যে পুলিশ মানে হচ্ছে পেটোয়া বাহিনী, পুলিশ মানে হচ্ছে সরকারের লাঠিয়াল। তো এই জায়গা থেকে পুলিশকে বেরিয়ে আসতে হবে। এর মানে যে পুলিশ যে সাধারণ পুলিশটা এর জন্য দায়ী না, কিংবা সব কর্মকর্তারাও এর জন্য দায়ী না। এর জন্য দায়ী হচ্ছে সেই সরকারের নীতি, যারা পুলিশকে লাঠিয়াল বাহিনী, পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করেছে, পুলিশকে দিয়ে ভোট ডাকাতি করিয়েছে, পুলিশকে দিয়ে বিভিন্ন অপকর্ম করিয়েছে, তারাই এই জন্য দায়ী। অতএব এই যে অপবাদ পুলিশের গায়ে লেগেছে, এই অপবাদ মুছে ফেলতে হবে এবং এই জন্য পুলিশকে রিঅর্গানাইজ করা দরকার, এটা রিস্ট্রাকচারিং করা দরকার। মানে পুলিশের পোশাক কি পরিবর্তন হয়েছে? না, সেটাও তো হয়নি, হওয়া উচিত। তবে পোশাক পরিবর্তন হলেও হবে না, স্ট্রাকচারের পরিবর্তন হওয়া দরকার। তার পোশাক পরিবর্তন একটা সিম্বলিক ব্যাপার, এটা হতে পারে, কিন্তু আমার মনে হয় যে তার অবস্থান পরিবর্তন করা দরকার, সেটাকে নতুন করে সাজানো দরকার, মানসিকতার পরিবর্তন করা দরকার, পুলিশকে নতুন সাথে সজ্জিত করা দরকার, যাতে পুলিশকে মানুষ বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে। পুলিশকে অপরাধ দমনের হাতিয়ার হিসাবে মানুষ দেখতে চায়, অপরাধী হিসাবে পুলিশকে দেখতে চায় না। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে শ্রমিক অসন্তোষ আশুলিয়ায়, গাজীপুরে, এই শ্রমিক অসন্তোষের কারণে বাংলাদেশের
গার্মেন্টস শিল্প কিন্তু অনেকটা চাপের মধ্যে আছে, অনেকটা কাবু হয়ে পড়েছে। এই পটভূমিতে মানে এখন করণীয়টা কি? আচ্ছা, এই অসন্তোষটা দূর করতে হলে অসন্তোষের কারণগুলো খুঁজে বের করা দরকার। এক সময় হয় কি, যেমন এর আগে শ্রমিকদের তো মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন হয়েছিল, সেটি স্পষ্ট যে কি জন্য হচ্ছে। কিন্তু এখন কিন্তু কেন যে হচ্ছে অসন্তোষ, এটা কিন্তু স্পষ্ট কোনো কিছু বোঝা যাচ্ছে না। যেমন অনেকেই মনে করে ঝুট ব্যবসায়ী দায়ী আছে, এলাকার মাস্তানরা এর পিছনে আছে, এরকম বহুত ব্যাপার আছে। আবার কোনো কোনো জায়গায় শ্রমিকদের এখানে হচ্ছে যে সেগুলো সুনির্দিষ্ট করা উচিত। যেমন ধরুন, অনেকগুলো কারখানাতে নিয়মিত বেতন দিচ্ছে, কোনো কোনো কারখানাতে বেতন অনিয়মিত দিচ্ছে, এজন্য শ্রমিকদের ভিতরে অসন্তোষ আছে। সব কারণগুলোকে চিহ্নিত করা দরকার, চিহ্নিত করে এর সমাধানটা করতে হবে। এবং এর সঙ্গে যে ঝুট ব্যবসায়ী কিংবা এই ধরনের এলাকার মাস্তানি ইত্যাদি যারা জড়িত আছে, তাদেরকেও এটা চিহ্নিত করা দরকার। তারা কোনো না কোনো রাজনৈতিক দলের আশ্রয় আছে। তো রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব হবে যে তাদের লোকেরা যেন এই ধরনের উস্কানিমূলক কিংবা আমাদের শ্রমিকরা অসন্তোষের সঙ্গে জড়িত না হয়। এবং এই ব্যাপারে শ্রমিক কর্তৃপক্ষ, শ্রমিক নেতৃত্বের সঙ্গে মালিক, এদের একটা সুসম্পর্ক গড়ে ওঠা দরকার। কয়েকটা জায়গায় আমি দেখেছি যে শ্রমিক মালিক সমাবেশও হয়েছে, তারা হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু বন্ধ হচ্ছে না। তো এই বন্ধ হওয়ার জন্য এই ব্যাপারে আরেকটা হচ্ছে যে অনেকে বলেন তৃতীয় পক্ষের হাত আছে। হ্যাঁ, তৃতীয় পক্ষের এই ধরনের একটা ব্যাপার আছে। অনেকে মনে করছেন যে এর পিছনে হয়তোবা সাবেক যে স্বৈর শাসক তাদেরও কারো সাথে থাকতে পারে, এটাও মনে করা হচ্ছে। কিংবা অনেক সময় দখলবাজ, অর্থাৎ এক দখলবাজ গেছে, নতুন করে দখলবাজ তৈরির একটা পায়তারাও চলছে। তো এইসব অনেক ব্যাপার, অনেকে আবার পরিস্থিতির সুযোগও নিচ্ছে। হ্যাঁ, অনেকে সুযোগ নিয়েছে। এই কারণে যেমন অনেকে বিএনপির নামে করছে, বিএনপির পক্ষ থেকে অবশ্য এটাকে হুঁশিয়ারি করা হয়েছে এবং বেশ কিছুকে বহিষ্কার করা হয়েছে, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তো তারপরেও কিন্তু এটা থামছে না, বিভিন্ন নামে বিভিন্নভাবে, শুধুমাত্র শ্রমিক এলাকায় না, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি এবং বিভিন্ন রকম অপকর্ম, শুধু হাত বদল হয়েছে অনেকটা। ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও। দর্শক মণ্ডলী, আজ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।